তুলির কথা শুনে ভাবনার ঘোর কেটেছে বহুক্ষণ আগে। কথাগুলো শুনে বিরক্তিতে মাথার রগগুলো চিরচিরে উঠল লাইলা খাতুনের। এমনিতেই অন্য চিন্তা ভিতরে ভিতরে নিঃশেষ করে দিচ্ছে তাকে। তুলি উত্তরটুকু শোনার জন্য অপেক্ষায় আছে। গ্রামের মেয়েটা আসার পর থেকে তার মনে সন্দেহের বীজ বপন হয়েছে। কোথাও একটা রহস্য রহস্য গন্ধ পায় সে। খালা আম্মাকে জিজ্ঞেস করলেও তো কিছু বলে না, কেমন অন্যমনস্ক আর চিন্তিত থাকে সব সময়। বিষয়টা খেয়াল করেছে তুলি। বিয়ে করা বউ হওয়ার সত্ত্বেও ভাইজান আলাদা রুমে কেন ঘুমায়, তারও নির্দিষ্ট কারণ খুঁজে পায় না তুলি। মনে হচ্ছে খালা আম্মাকে খুঁচিয়ে দিলে কিছু অন্তত জানা যাবে। বিরক্ত মিশ্রিত চোখ মুখ নিয়ে বলল লাইলা খাতুন। তুলি, ইদানিং তুই বকবক একটু বেশিই করিস। ওষুধ রহিমের কাছে দিয়ে গেছে, তাতে অন্যায় কি হয়েছে শুনি? হিয়ন তো বলে গেছে কোনটা কখন খেতে হবে, সে লিখে দিয়ে গেছে। আমি তো আর মূর্খ নই, নিজে পড়ে খেয়ে নিতে পারবো। তুই গিয়ে দুপুরে রান্না বসা। মুখ বাঁকায় তুলি ঔষধের প্যাকেট রেখে উঠে দাঁড়িয়ে বলে, আপনি যে আগের দিনের এইচএসসি পাস, ওইটা তো জানেই খালাম্মা। ওষুধ খাইতে অসুবিধা হওয়ার কথা না। আর একটা কথা ছিল খালাম্মা, ভাইজানের বউরে তিতিন আপার রুমে রাইখা কি লাভ? মাঝরাতে তো ঠিকই সে ভাইজানের রুমে যায়। তুলির শেষের কথাটুকু শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালেন লাইলা খাতুন। মধ্যবয়স্কা মহিলার চেহারার চিন্তার ছাপ গাঢ় হলো। কপালে পড়ল কয়েকটা ভাঁজ। তার অগোচরে কি হচ্ছে কিছুই তো জানে না সে। ছেলের উপর বিশ্বাস ভরসা রেখে ঠিকই তো নিশ্চিন্তে আছেন। উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে তুলি। কথাটা যে লাইলা খাতুন হজম করতে পারেননি ঢের বুঝতে পারছে। এর পেছনের কারণটা তুলি জেনেই ছাড়বে। মুহূর্তেই শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটছে লাইলা খাতুনের। প্রেশার হাই হয়েছে। হাতরে রিমোট নিয়ে এসি অন করে দিলেন। শুকনো ঠোঁটচোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে তুলির উদ্দেশ্যে বললেন, আমাকে পানি খাওয়া তুলি। বাকি কথা না বাড়িয়ে পানি আনতে ছুট লাগাই তুলি। বিশাল স্কুল ভবন দেখে চমকায় প্রিহুলা। আড়াআড়ি ভাবে সারি বাঁধা তিনটে উঁচু ইমারত। হাজার হাজার শিক্ষার্থী তো হবেই। এক রঙের একই রকম জামা সকলের গায়ে। মুগ্ধ দৃষ্টি ফেলে তাকিয়ে দেখে প্রিহুলা। এত বড় স্কুল তার ছোট্ট জীবনেই প্রথম দেখা হচ্ছে। তাদের গ্রামের স্কুলটা তো টিন শেড করা, তবে এবছর পাকা করার ব্যবস্থা করা হচ্ছে। পাকা বিল্ডিং স্কুলে পড়তে পারবে না ভেবে মন বেজায় খারাপ হয়েছিল প্রিহুলার। এখন তো দেখা যাচ্ছে বিশাল ভবনে পড়ার সৌভাগ্য হয়েছে তার। এতক্ষণ যাবৎ হিয়নের সঙ্গে রেগে থাকলেও স্কুল দেখে সবটাই ভুলে গেল প্রিহুলা। সেদিকে বিস্মিত দৃষ্টি রেখে বলল, জামাই, এই স্কুলেই পড়বো আমি? প্রিহুলা টুনিকে নিয়ে অফিস কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল হিয়ন। প্রিহুলার কথা শুনে পেছন ফিরে একবার তাকালো সে। এত তাড়াতাড়ি মেয়েটার অভিমান ভাঙবে কল্পনাও করেনি। তপ্তশ্বাস ফেলে বলল, এটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এতক্ষণে বোধগম্য হলো প্রিহুলার। এজন্যেই আশেপাশে শুধু মেয়েদের দেখা যাচ্ছে। টুনি প্রিহুলার হাত চেপে ধরে হাঁটছে। এই বিশাল স্কুলে সে যদি একবার হারিয়ে যায় তাহলে এ জন্মে আর বাড়ি ফেরা হবে না তার। ভাবতেই ভয়ে প্রিহুলার আঙ্গুল শক্ত করে ধরে রেখেছে সে। স্কুলের অধ্যাপকের সাথে কথা বলে দুজনকে ভর্তি করিয়ে দিল হিয়ন। বছরের শেষ সময় হওয়াতে কোনো রকম ঝামেলা হয়নি। প্রিহুলা ভর্তি হলো নবম শ্রেণীতে আর টুনি পঞ্চম শ্রেণীতে। অধ্যাপক বললেন প্রথম দিন হিসেবে দুজনেই যেন আজকে ক্লাসে অ্যাটেন্ড থাকে। বাধ্য হয়ে প্রিহুলা আর টুনিকে রেখে গেল হিয়ন। যাবার আগে বলে গেল ছুটি হলে ড্রাইভার এসে নিয়ে যাবে তাদের। সে আর আসতে পারবে না। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় প্রিহুলা। তবে কিঞ্চিত ভয় পায় টুনি। স্কুল শেষে দুপুরে বাসায় ফিরে প্রিহুলা আর টুনি। ঘরের ভিতর প্রবেশ করেই লাইলা খাতুনের খোঁজ করে প্রিহুলা। মন আজ বড্ড উৎফুল্ল হয়ে আছে তার। আনন্দের সহিত ক্লাস করেছে সে। ডাইনিং টেবিলে থম মেরে বসে আছেন লাইলা খাতুন। পাশে লিয়াকত সাহেব খাওয়াই মনোযোগী। প্রিহুলা আর টুনিকে দেখে দুজনেই হাসি মুখে তাকালেন। এদিকে এক নাগারে স্কুলের গল্প বলতে শুরু করলো প্রিহুলা। শব্দ করে হেসে বললেন লিয়াকত সাহেব, এই স্কুলে তিতিন পড়েছিল, খুব ভালো স্কুল। অবাক হয়ে বলল প্রিহুলা। তাই? মুখে ভাতের লোকমা পড়ে নিয়ে বললেন লিয়াকত সাহেব।
হ্যাঁ, তিতিনের স্কুল কলেজ দুটোই ওখানে শেষ হয়েছে। টেবিল ভর্তি খাবার দেখে ঝটপট বলল প্রিহুলা। খুব খিদে পেয়েছে, টুনিকে নিয়ে এক্ষুনি গোসল করে আসতেছি আমি। টরিকে নিয়ে দৌড়ে চলে যায় প্রিহুলা। লাইলা খাতুন নীরবে সেদিকে তাকিয়ে থাকেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লিয়াকত সাহেব। তোমাকে একটু আগে কি বুঝিয়েছি আমি? তুলির কি না কি বলেছে তার জন্য দুশ্চিন্তা করবে। মেয়েটা কেমন বাচ্চা সুলভ কথাবার্তা বলে তা তো জানোই। হয়তো দু একবার হিয়নের রুমে চলে গিয়েছিল। এই ঝামেলা থেকে মুক্তি পেতেই তো গ্রাম থেকে জহিরের মেয়েকে নিয়ে আসলো হিয়ন। ছেলের প্রতি বিশ্বাস রাখা, এইসব অহেতুক চিন্তা বাদ দাও লাইলা, নয়তো বলো আমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করি। লাইলা খাতুন কিছুই বললেন না, নীরবে খাওয়ায় মনোযোগী হলেন কেবল। মধ্যাহ্ন ভোজের পর আর ভাত কমে যায়নি লাইলা খাতুন। মনটা কেমন খচখচে হয়ে আছে তার। প্রিহুলা আর টনিকে গল্প করতে দেখে তিতিনের রুমে এগিয়ে গেলেন। লাইলা খাতুনকে দেখতেই খুশি মুখে বলল প্রিহুলা, ঘরে আসো, আমাদের সাথে গল্প করবা তুমি। হাসি মুখে খাটে বসলো লাইলা খাতুন। মেয়েটা একদমই সরল মনা, কথা বলার ভঙ্গিমাটুকুও খুব সুন্দর। যা বলে একদমই খোলাখুলি ভাবে। গ্রামের গল্প বলাই ব্যস্ত সে। আগে কোন স্কুলে পড়তো, তার কয়টা সহপাঠী ছিল, সবার আচরণ কেমন একে একে বলছিল। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে লাইলা খাতুন। আজকে বোধহয় ভালো করে খুঁটিয়ে দেখেছেন প্রিহুলাকে। বেশ রূপবতী বলা যায় মেয়েটাকে। বয়সের সাথে মিললে আর সত্যিকার অর্থে এই সম্পর্কটা যদি মেনে নিতেন, তাহলে আজকে বুক ফুলিয়ে সবাইকে ছেলের বউ দেখাতেন লাইলা খাতুন। এত সুন্দরী মেয়ে কি আর সহজে মেলে? রাতের খাবারে কি রান্না করবো খালাম্মা? তুলির ডাকে ধ্যান ভাঙে লাইলা খাতুনের। পরক্ষণে রাতের রান্নার আইটেমগুলো গুছিয়ে তুলিকে বললেন তিনি। মনোযোগ দিয়ে শুনে নিয়ে বলল প্রিহুলা। শাশুড়ি, আজকে রাতের রান্না আমি করি। প্রিহুলার কথা শুনে অবাক হয়ে তাকায় লাইলা খাতুন। এইটুকু মেয়ে রান্না করবে শুনে বেশ অবাকই হয় সে। এদিকে তুলি তো খুশিতে গদগদ। আজকে তাহলে ছুটি মিলল তার। সব কয়টা দাঁতের পাটি বের করে দাঁড়িয়ে আছে সে। চোখ বড় বড় করে বললেন লাইলা খাতুন। এত কিছু রান্না করতে পারবে তুমি? মাথা ওপর নিচ করে হ্যাঁ বলল প্রিহুলা। ভ্রু উঁচু করে বললেন লাইলা খাতুন। তা কি কি পারো? আঙ্গুল গুড়ে গুড়ে বলল প্রিহুলা। ডাল, মাছের ঝোল, ভর্তা, ভাত, খিচুড়ি, মাংস, আর তুলিয়াপুরে যা যা রান্না করতে বলছো সেগুলাও পারি। কথার ফোড়ন কেটে বলে তুলি। ভাবি যখন রান্না করতে চাইতেছে করুক না খালাম্মা। আমরা সবাই না হয় আজকে একটু তার হাতের রান্নার স্বাদ নেই। তাহলে আমার আজকে ছুটি খালা, টিভি দেখি গিয়ে আমি। তুলি দরজার বাইরে পা বাড়াতেই লাইলা খাতুন ডেকে উঠলেন। কড়া শাসনের গলায় বললেন, কাজ থেকে ছুতু খুঁজছিস? তার হচ্ছে না। রান্নাঘরের কোথায় কি আছে সেটা তো প্রিহলা জানে না। সব কিছু তুই এগিয়ে দিবি। ছোট্ট মেয়েটা একা একা সামাল দিতে পারবে না সব। মুখ ফ্যাকাশে হয়ে আসে তুলির। কই ভেবেছিল কাজ থেকে একটু রেহাই মিলবে, চোখ মুখ কুচকে নিয়ে বেরিয়ে যায় সে। প্রিহুলা উঠে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল। টনি চুপচাপ বই নিয়ে পড়তে বসেছে। রান্নাঘরে এসে জানালা খুলে দিল তুলি। সন্ধ্যা প্রহর হয়েছে সেই কখন। জানালা গলে মৃদুমন্দ বাতাস বইছে। কোমরে ওড়না গুজে নিয়েছে প্রিহুলা। মাথার পিছনে আঁটো হয়ে আছে খোপাটা। ফ্রিজ থেকে চিংড়ি মাছ আর গরুর গোস্ত নামিয়েছে তুলি। হিয়নের পছন্দের খাবার রান্না হবে আজ। বড় চিংড়ির ঝাল হবে আর ভুনা খিচুড়ি। দুটো খাবারই হিয়নের পছন্দের তালিকায় প্রথম। মাছগুলো নিয়ে বাছতে বসলো প্রিহুলা। কেবিনেট থেকে মশলাপাতি নিয়ে পাটায় বাটার জন্য বসেছে তুলি। মুহূর্তেই চট করে তার মাথায় একটা প্রশ্ন উদয় হলো। তার অজানা প্রশ্ন নিশ্চয়ই এই মেয়ের থেকে মিলবে। হাবে ভাবে বোঝা যায় যা জিজ্ঞেস করবে নির্দ্বিধায় বলে দেবে প্রিহুলা। পাটায় জিরা বাটতে বাটতে বলল তুলি। ভাবি, আপনাকে বিয়াটা কেমনে হয়েছে? আপনারা কি আগে থেকেই পছন্দ করে রাখছিল? মাছের অবশিষ্ট উচ্ছিষ্ট ময়লার ছুরিতে ফেলতে ফেলতে বলল প্রিহুলা। বিয়ার ব্যাপারে তো কিছুই জানি না আমি। যেদিন আমার বিয়া ছিল সেদিন ওই স্কুলে গেছি আমি। বাসায় ফেরার পর দেখি মেলা আয়োজন। মায়ে আমারে ডাইকা নিয়া বলল আমার বিয়া। আমি তো সেদিন সারাক্ষণ কান্নাই করছি। বিয়ার পরের দিন পেয়ারা বাগানে প্রথম দেখছি জামাইরে।
মনে হচ্ছিল কি সুন্দর দেখতে আমার জামাইটা, কিন্তু ভেতরে ভেতরে রাগী একটা। বাটাবাটি রেখে প্রিহুলার কথা মনোযোগ দিয়ে শুনছিল তুলি। কথার কিছুই বোধগম্য হলো না তার। এইটুকু একটা মেয়েকে কি করে বিয়ে করতে রাজি হলো ভাইজান, এটাই বুঝে আসছে না। প্রিহুলার কথা শুনে নিজের অতীত মনে পড়ে তুলির। 14 বছর বয়সে বাবা মা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল তুলিকে। কয়দিন ভালোই চলছিল সংসার। একদিন আনোয়ার জানাই তুলিকে নিয়ে ঢাকায় আসবে সে। দুজন মিলে গার্মেন্টসে কাজ করে টাকা কামাবে। শহরে আসার পর আনোয়ারের চাকরিটা হলেও তুলির হলো না। ততদিনে অন্তঃসত্ত্বা হয়ে যায় সে। বয়স কম থাকায় নানান রোগ লেগেই থাকতো। টাকা পয়সায় কুলোতে পারছিল না আনোয়ার। একদিন গভীর রাত্রিরে তুলিকে একা ফেলে চলে যায় সে। কিছুদিন পরেই তুলির ডেলিভারির সময় ছিল। বাড়ি ভাড়া জমেছিল 3 মাসের। সব মিলিয়ে দিশেহারা হয়ে গিয়েছিল তুলি। চিন্তায় শরীর খারাপের দিকে গেল। বাচ্চা জন্মের সময় ঘনিয়ে আসলে অবস্থা বেগতিক হয়। কলোনির কিছু মানুষ হসপিটালে নিয়ে যায় তাকে। অবশেষে মরা বাচ্চার জন্ম দেয় তুলি। ডাক্তার জানায় অপরিণত বয়সে জন্মদানের ফলে বাচ্চাটা মায়ের গর্ভে ভালোভাবে বেড়ে উঠতে পারেনি, পুষ্টিও পায়নি তেমন। বাচ্চা হারিয়ে দিশেহারা নিঃস্ব তুলি সিদ্ধান্ত নিল গ্রামে চলে যাবে। অসুস্থ বাবার কথা ভাবলে সেটুকু সাহসও হতো না। বড় ভাই দুইটা বিয়ে করে শহরে বাড়ি জমিয়েছে। অবশেষে ভাগ্যক্রমে এই হসপিটালেই আয়ার কাজ পায় তুলি। জীবন যুদ্ধ শুরু হয় তার। হসপিটালের কম বেশি সবাই তুলির কালো অতীতের কথা জানতো। সম্মুখে কত অনৈতিক রাস্তার দ্বার যে খুলেছিল তুলির তার ইয়াত্তা নেই। নিজের জায়গায় সৎ থেকেছে সর্বদা। তারপরই তো হিয়ন তাদের বাড়িতে কাজ করার বিষয়ে বলেছিল তুলিকে। অবশ্য এই বাড়িতে আসার পর নিজের যেন একটা পরিবার খুঁজে পেয়েছে তুলি। বাড়ির মেয়ের মতোই আদর স্নেহ পেয়েছে। মাস শেষে যে টাকাটা পায় পুরোটা গ্রামে বাবার কাছে পাঠিয়ে দেয় সে। তুলির রঙিন সংসারটা যে কবেই ভেঙে চূর্ণ হয়েছে সে খবর এখনো অবধি বাবা মায়ের অজানা। ইচ্ছে করে আর জানায়নি তুলি। এ বাড়িতে আসার পর তাকে বিয়ের জন্য বলা হয়েছিল অনেকবার। ভয়ে রাজি হয়নি তুলি, পাছে পূর্বের মতোই যদি ঘটনা ঘটে। মানুষ যে রাস্তায় একবার হোঁচট খায় সেই রাস্তায় দ্বিতীয়বার সেই রাস্তায় যেতে 100 কোটি বার ভাবে। তবুও মনে সংশয় থেকেই যায়। ভাজা চিংড়ি মাছের ঘ্রাণ নাকে আসতেই তুলির ধ্যান ভাঙে। মাছ সবে তেলে ছেড়েছে প্রিহুলা। পেঁয়াজ নিজেই কেটে নিয়েছে। সেদিকে দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে তুলি। তার ভাবনার যে অবসান হয়নি। ভাইজান তো খুব ভালো করেই তুলির অতীত সম্পর্কে জানে। বাল্য বিয়ের পরিণাম কি সেটা দেখেছেন। তাহলে নিজেই কেন অল্প বয়সী মেয়ে বিয়ে করলো? অবশ্য একটা বিষয় বেশ ভালো লেগেছে তুলির। প্রিহুলার থেকে আলাদা থাকে হিয়ন। মাঝরাতে জোর করে তিতিনের ঘরে পাঠিয়ে দেয়। সবটাই লুকিয়ে দেখেছে তুলি। আজকে আবার কেমন স্কুলেও ভর্তি করিয়ে দিয়ে আসলো। অপর চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছে প্রিহুলা। ঘি খুঁজতে তুলিকে ডাকলো। মশলা বাটা শেষে চোখ মুছে এগিয়ে আসলো তুলি। হাতে হাতে কাজ এগিয়ে দিল অনেকটা। মাছ খিচুড়ি রান্না শেষ হতেই গরুর মাংস বসিয়ে দিল প্রিহুলা। কাজের দক্ষতা দেখে অবাক হয় তুলি। যেন বহুদিনের অভিজ্ঞ প্রিহুলা। রান্না শেষের দিকে আসতেই লবণ দেখার জন্য খানিকটা ঝোল চামচে নিল প্রিহুলা। রান্না শেষের দিকে আসতেই লবণ দেখার জন্য খানিকটা ঝোল চামচে নিল প্রিহুলা। তুলি ডাকতেই বেখিয়ালি সবটুকু পড়ল হাতের উপর। মুহূর্তেই আর্তনাদ করে উঠল সে। আটকে উঠে দ্রুত এগিয়ে আসলো তুলি। প্রিহুলার হাত অনেকটা ঝলসে গেছে। উপরের পাতলা চামড়া অনেকটা উঠে গেছে প্রায়। গোলাপি চামড়া বেরিয়ে এসেছে। চোখ বুজে কাঁদছে প্রিহুলা। 1 গ্লাস পানিতে প্রিহুলার হাত ডুবিয়ে দিয়ে চেঁচিয়ে বলল তুলি, খালাম্মা গো, শিগগিরই আসেন, ভাবি তো হাত পুরাই ফেলাইছে। টনিকে সবে পড়া দেখিয়ে দিচ্ছিলেন লাইলা খাতুন। রান্নাঘর থেকে তুলির জোরালো ডাক শুনে চমকে উঠলেন। ভয়ানক কিছু আশঙ্কা করে খাট থেকে নেমে দ্রুত ছুটে গেলেন। টনি হতভম্বের মতো বসে রইল। বাম হাতে চোখ মুছে নিয়ে ডান হাতে অনবরত ফু দিচ্ছিল প্রিহুলা। হাত ভীষণ রকম জ্বালা করছে তার চেয়ে বেশি ভয় করছে। না জানি এই নিয়ে শাশুড়ি এখন তুলকালাম বাধায়। এরূপ অবস্থা দেখে লাইলা খাতুন টুথপেস্ট নিয়ে আসলেন। পরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে প্রিহুলার হাতে যত্ন সহকারে পোড়া স্থানে প্রলেপ লাগিয়ে দিলেন।
মৃদু আর্তনাদ করে উঠল প্রিহুলা। বৃদ্ধাঙ্গুলির এক পাশে হাতের তালুর দিকটা পুড়ে গেছে। করুণ দৃষ্টিপাত করে বললেন লাইলা খাতুন, ইস, কতখানি পুড়ে গেছে। টুথপেস্ট লাগালে ফুসকা পড়বে না। আমি আগেই বারণ করেছিলাম রান্না করার জন্য। দেখলে তো কি হলো, জ্বালা পোড়া করছে বেশি। শাশুড়ির দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে পলকহীন তাকিয়েছিল প্রিহুলা। লাইলা খাতুন প্রশ্ন ছুড়তেই মাথা ঝাঁকিয়ে না বলল। এরকম হাত সে কত শত পুড়েছে তার ইয়াত্তা নেই। 2 দিন গেলেই পোড়া জায়গাটা শুকিয়ে টান ধরে ফের ঠিক হয়ে যাবে। চুলা বন্ধ করে এগিয়ে আসলো তুলি। মুখে অপরাধীর ছাপ টেনে বলল, রান্না তো প্রায় শেষই ছিল খালাম্মা। শেষে আমিই ডাকছিলাম, আর বেখেলিতে তরকারির জোর বাবির হাতে পড়ে গেছে। ঈষৎ রাগ ভাব নিয়ে বললেন লাইলা খাতুন, দেখেছিস মেয়েটা চুলোর কাছে, সাবধানে ডাকবি না। ফুসকা না পড়লেই হলো, হিয়ন আসলে ওষুধ লাগিয়ে দিবে। জ্বালাপোড়া ভুলে মলিন হেসে লাইলা খাতুনের দিকে তাকিয়ে থাকে প্রিহুলা। মা হলে এতক্ষণে বকে একাকার অবস্থা করে ফেলতো তার। ইতিমধ্যেই কয়েকটা চর পড়ে যেত গায়ে। কাজ একটু এদিক সেদিক হলেই মায়ের বকুনি শুরু হয়ে যেত। কপট রাগ দেখিয়ে বলতো, তুই জীবনে কিছুই পারবি না প্রিহু। এইটুকু কাজ করতে গিয়াই যদি হাত পইড়া বেহাল অবস্থা করিস, তাহলে তো স্বামীর ভাত কপালে জুটবো না তোর। শাশুড়ির মায়ের কপালে আছে দেখিস। পূর্বের কথাগুলো ভাবছিল প্রিহুলা। এখন তো মায়ের কথা রীতিমতো মিথ্যে মনে হচ্ছে। শাশুড়ি তো উল্টে কত যত্ন নিয়ে হাতে টুথপেস্ট লাগিয়ে দিচ্ছে। তুলিকে খাবার টেবিলে পরিবেশন করতে বললেন লাইলা খাতুন। পরক্ষণে প্রিহুলার হাত ধরে লিভিং রুমে চলে আসলেন। বাধ্য মেয়ের মতো চলে আসলো প্রিহুলা। টুনি লিভিং রুমে আসতেই প্রিহুলার হাতের পানে দৃষ্টি পড়ল। আটকে উঠে দ্রুত এগিয়ে আসলো, হাত ধরে নিয়ে বলল, সর্বনাশ, অনেকখানি পুড়ে গেছে তো আপু। হাতটা নিজের কাছে টেনে নেয় প্রিহুলা। পরক্ষণে বলে, এর এমন কিছু না, ঠিক হইয়া যাইব। তুই গিয়া রিমোটটা নিয়ে আয় তো, টিভি দেখবো। টুনি উঠতেই বাদ সাধলেন লাইলা খাতুন। পরক্ষণে নিজেই টিভি চালু করে দিলেন। সোফায় পা তুলে আঁটোসাঁটো করে বসে টিভি দেখায় মনোযোগী হলো প্রিহুলা। কলিং বেল বাজতেই এগিয়ে গেলেন লাইলা খাতুন। দরজা খুলে স্বামী আর ছেলেকে একসাথে দেখে বেশ অবাকই হলেন। হিয়ন সময় মতো ফিরলেও লিয়াকত সাহেব কিছুটা দেরি করে ফেরেন। ব্যবসায়িক সকল হিসেব নিকেশের পাঠ চুকিয়ে আসতে তার দেরিই হয়। রুমে প্রবেশ করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন লিয়াকত সাহেব, তোমার এই অবাকতা রেখে আমার জন্য 1 কাপ চায়ের বন্দোবস্ত করো। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ হয়ে আছে, ভালো লাগছিল না। আজকে আগেই চলে এসেছি। মাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করলো হিয়ন। প্রিহুলাকে দেখলো বেশ মনোযোগী হয়ে টিভি দেখছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হিয়ন। মাত্রই তো স্কুলে ভর্তি হয়েছে মেয়েটা। পড়াশোনা রেখে দিব্যি টিভি দেখায় মত্ত। বিয়ে হয়ে গেছে বলে সবকিছু উদ্ধার করে ফেলেছে যেন। তলিকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে চা বসাতে চলে গেল লাইলা খাতুন। স্ত্রীর হাতে আদা কালো জিরের লাল চা না খেলে দিনটাই কেমন অসম্পূর্ণ থাকে লিয়াকত সাহেবের। বলতে গেলে ম্যাজিকের মতো কাজ করে এই চা। নিমেষে ক্লান্তিটুকু দূর করে দেয়। ফ্রেশ হয়ে কালো রঙের টার্মাল শার্ট গায়ে দিয়েছে হিয়ন। বাইরে আবহাওয়া আজ কিছুটা শীতল। শীতকালের আগমনী বার্তা এটা। গ্রাম অঞ্চলে নির্ঘাত ঘটা করে শীত চলে এসেছে। রুমে ব্যালকনিতে বার কয়েক তাকিয়েছে হিয়ন। না, কোথাও পুচকে মেয়েটার দেখা নেই। এত সভ্য নম্র ভদ্র কবে থেকে হলো সে? হিয়নকে চালানোই তো তার রোজকার নিয়ম। তপ্তশ্বাস ফেলে ব্যালকনিতে চলে আসলো হিয়ন। কিছু সময়ের ব্যবধানে তুলি চা নিয়ে আসলো। এই সময় সচরাচর চা খায় না হিয়ন। তবে মা যেদিন বাবার জন্য স্পেশাল চাটা বানায়, সেদিন চা খাওয়াতে নাখোশ করে না হিয়ন। কিছু সময় স্থির দাঁড়িয়ে থাকে তুলি। চোখ মুখ বলছে কিছু প্রশ্নের উত্তর চাই তার। কাপে চুমুক দিয়ে বলে হিয়ন, কিছু বলবে তুলি? বাবা কি এই মাসের টাকাটা দেয়নি তোমায়? কাচুমাচু ভাব তুলির। অনেকটা ভয় নিয়ে বলল, না, টাকা বাকি নাই। সময়ের 2-3 দিন আগেই তো খালুয়ে দিয়া দেয়। আসলে আপনাকে প্রতি আমি কি যে কৃতজ্ঞ ভাইজান, ওইটা স্বীকার করবার মতো কোনো ভাষা আমার নাই। ছোট মুখে একখান প্রশ্ন করি ভাইজান, আমার জীবনটা যে কিভাবে ধ্বংস হইছে, হেজ্ঞা আপনি তো
জানেন। বলতে গেলে আপনার জন্যই আমি আবার জীবন পাইছি। তো একটা বিষয় আমি বুঝতেছি না ভাইজান, এত বুঝদার হওয়া সত্ত্বেও আপনি নিজেই কেন ওই অল্প বয়সী মাইয়াটারে বিয়ে করলেন?